পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সাংবাদিক মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, সেনাবাহিনী আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়ায় শেখ হাসিনার সরকারের পতন ত্বরান্বিত হয়েছে। 2 বছর পর প্রথমবারের মতো অন ক্যামেরায় কথা বলেছেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, 2024 সালের 4 আগস্ট রাতে ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধে ঢাকা সেনানিবাসে আইনশৃঙ্খলা বাহিনীর এক বৈঠক হয়। ওই বৈঠকে এসবি প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছিল বিস্তারিত শুনুন তার কণ্ঠে। জুলাই মাঝামাঝি পরপরই আমরা একটা তথ্য পেলাম যে জামাত ইসলামের নেতারা বলাবলি করছে যে এই আন্দোলন, অর্থাৎ তারা যে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক করলো, অর্থাৎ সমন্বয়কের সংখ্যা বাড়লো 6 থেকে, তো ওইটা তখনই তারা বলছে যে এই 5-6 জন থাকুক না থাকুক কিচ্ছু আসে যায় না, এখন আন্দোলন আমাদের হাতে এবং আমরা এই যে, কারণ সমন্বয়ক সহ সমন্বয়কদের অধিকাংশ আমাদের লোক, কাজেই এই আন্দোলন আমরা এই সরকারকে যেতে হবে, এইটা সিদ্ধান্ত। এবং 26 বা 27 তারিখের দিকে যতদূর মনে পড়ে মির্জা ফখরুল সাহেব যখন ঘোষণা দিলেন যে সরকার পতনের আন্দোলন, এক দফার আন্দোলন, তখন আসলে এই আন্দোলনটা ছাত্র আন্দোলনে ছিল না। তো তখন সেনাবাহিনী অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তার মানে তো আপনারা এসবি আসলে সরকার পতনের পরিকল্পনার ইঙ্গিত আগে থেকেই পেয়ে গেল, তাহলে 5ই আগস্ট রাষ্ট্র এত দ্রুত ভেঙে পড়লো কি করে? এটি আসলে বলতে হবে যে এইটি ডিপ স্টেটের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরেও ছিল। সেনাবাহিনীতে একটা ডিপ স্টেট, যেহেতু সেনাবাহিনী বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ বা অন্যান্য জুডিশিয়ারি সবার চাইতে ওইখানে তারা অপেক্ষাকৃত একটা ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশন এবং শক্তিশালী অর্গানাইজেশন। কারণ দেখেন, আপনি 5 তারিখের পরে কোনো ইভেন স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদল হয়ে গেছে, কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু রয়ে গেছে। বিজিবির যে ডিজি, যার এই আন্দোলন দমন করার জন্য যার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি যে তৎপর ছিল, সেও থেকে গেছে। অর্থাৎ এখানে রিটায়ার্ড এবং সার্ভিং গ্রুপের ভিতরে ডিপ স্টেট কাজ করে। তাদের একটা মিনি ডিপ স্টেট আছে, যেটা সবসময় সরকারের পক্ষে কাজ করে তা নয়, সরকারের বিপক্ষে ও কাজ করে এবং তারা মূল ডিপ স্টেটের সাথে মিলেমিশে কাজ করে। তো এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটা অংশ আসলে বলা যায় যে এই এই সরকারের যে একটা পরিকল্পনা ছিল যে কিভাবে এই আন্দোলনটা থামিয়ে দেওয়া যাবে, সেইটার পিছনে ছুরিকাঘাত করেছে। যেমন আপনি যদি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, হারুন ইজহার চিটগাংয়ের, সে কিন্তু প্রকাশ্যেই বলেছে তাকে ফোন করেছিল একজন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল র্যাঙ্কের, যে কোনোভাবে আন্দোলন থামাবেন না। তো এখানে কিছু রিটায়ার্ড এবং সার্ভিং কিছু লোক ছিল, সেটা আমরা বুঝতে পারছি। এইটা যে কারণে এই আন্দোলন যে আপনাদের মধ্যে, এসবির মধ্যে, ডিবির মধ্যে, ডিজিএফআই এর মধ্যে সমন্বয়, এনএসআই এর মধ্যে সমন্বয় কেমন ছিল? নাকি রাজনৈতিক সরকার সেটি শোনেনি, আপনাদের বিশ্বাস করেনি, নাকি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা কাঠামোর কোনো অংশ শেষ মুহূর্তে সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল? কোনটা? এটি 3 গোয়েন্দা সংস্থার ভিতরে মোটামুটি সমন্বয় ছিল এবং গোয়েন্দা সংস্থার সাথে পুলিশের ইউনিফর্ম পুলিশ যারা ছিল, বিজিবি, র্যাব, তাদেরও সমন্বয় ছিল। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু সেনা মোতায়েন ছিল, এই সেনা বাহিনীর যে ডিপ স্টেটের যে অংশটা, এরা আসলে ভিতরে ভিতরে সরকারের বিপক্ষে এবং স্যাবোটাজ করেছে বলা যায়। কারণ এখানে যদি রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য বা এই আন্দোলনে আওয়ামী লীগ তো একটা বড় দল, কোনো সন্দেহ নাই। এত নির্যাতন নিপীড়নের পরেও এখন মানুষের মুখে মুখে, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে মুখে
আওয়ামী লীগের নাম, যদিও ক্ষমতাসীনরা সাধারণ মানুষের কথা কখনোই শুনে না বা শুনতে পায় না, কারণ কান অনেকটা তারা বধির থাকেন, যে দেওয়ালের ভাষা বুঝতে পারেন না। কিন্তু ফলে এই যে রাজনৈতিক শক্তিটাকে আসলে কাজে লাগানো হয়নি আমি মনে করি। যে যেমন 5 তারিখে ধরেন, যে 5 তারিখ মানে ইভেন 3-4 তারিখের দিকে যদি আওয়ামী লীগ একটা বড় জমায়েত করতো, তারা তো 5-10 লাখ লোক জমা করার ক্ষমতা রাখতো, তাহলে কিন্তু এইটা তারা একটা জায়গায় অবস্থান করলেও সেটাও কিন্তু এই আন্দোলন কে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করতো, কারণ ওদের উপরে সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হইতো এবং রাজনৈতিক শক্তিগুলো তখন অন্য মানে সরকার বিরোধী শক্তিগুলো ভয় পেয়ে যেত। হ্যাঁ, আমরা রাজনৈতিক কোনো ধরনের মুভমেন্ট তখন হ্যাঁ, দেখিনি, তো বিশেষ করে 30 এইটা তারিখে। আসলে এইটা আমি যতদূর দেখেছি, এটা আসলে মানে এই সমাবেশ ডেকেও জমায়েত ডেকেও এটা পরবর্তীতে স্থগিত করা হয়। এটা ওই যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হয় যে যেহেতু কারফিউ হবে, কারফিউর ভিতরে এদেরকে আসতে দেওয়া যাবে না, কারফিউ তাহলে মানা ইম্পোজ করা সম্ভব হবে না। এবং 5 তারিখের ঘটনাটি আসলে খুবই এটি এই ঘটনাটি ঘটে যাওয়ার 4 তারিখের ঘটনা আমি বলি, তো নানাভাবে নানাজন নানা রং মাখিয়ে বলছে। 4 তারিখে দুপুরের দিকে একটা মিটিং ছিল, এই মিটিংটা 4 তারিখে ডিসিশন হয়েছে তা না, 4-5 দিন আগে ন্যাশনাল সিকিউরিটি সেল একটা আছে, সেই ন্যাশনাল সিকিউরিটি সেলের মিটিং মাঝে মাঝে হয় অ্যাজ এন্ড হোয়েন নেসেসারি। তো অ্যাকর্ডিংলি যে এই ধরনের ক্রাইসিস তৈরি হলে তখন এই মিটিংটা হয়। তো 5-7 দিন আগে থেকেই চিঠি দিয়ে এই মিটিংটা ডাকা হয়েছিল এবং ওই দিন একটু দেরিতে শুরু হয় বলে এটা আনুমানিক 12টা 12:30টায় শুরু হয়। এখানে 3 বাহিনী প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মানে লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ পিএসও, এফডি, কিউএমজি এবং সিজিএস তারাও এখানে উপস্থিত থাকেন। পাশাপাশি কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, পুলিশ প্রধান, তারপরে র্যাবের ডিজি, বিজিবি, আনসার, ডিজি তারাও এখানে উপস্থিত ছিলেন। তো এই মিটিং এ কিন্তু মানে সমন্বিত ভাবেই কাজ করার সিদ্ধান্ত হয়, কিন্তু রাতের বেলায় হঠাৎ করে একটা মানে আনশিডিউলড এমার্জেন্সি মিটিং করা হয়। যদিও আমি সেই মিটিংটাতে ইনভাইটেড ছিলাম না, শুধুমাত্র ইউনিফর্মধারী যারা ছিলেন তারা গেছেন, বাট আমি মানে আমি এবং ডিজিএফআই আমরা গণভবনে উপস্থিত ছিলাম। এটি রাতে শুরু হয়, 10:30টার পরপর শুরু হয়, 10:30টায় শিডিউল থাকে, 4 তারিখ রাতে। এবং এই মিটিংটা প্রায় 11:30টা পর্যন্ত চলে। তো ওই মিটিং এ 3 বাহিনী প্রধান এবং ওই 3 বাহিনীর প্রধানের সাথেই তাদের যারা খুব ক্লোজলি কাজ করেন, অর্থাৎ সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, তারাও ছিলেন। পাশাপাশি পুলিশের আইজিপি, বিজিবি, আনসার এবং র্যাবের ডিজি তারাও ছিলেন। তো এই মিটিং এর বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আমরা মিটিং এ ছিলাম না, জানি না, কিন্তু পরে বের হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে মানে জানতে পারি যে এই সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু কারফিউ বলবৎ আছে, সকাল থেকে ঢাকায় বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্ত। তো সেটাই আবার পরবর্তীতে এইটা সমন্বয়টা কিভাবে হবে, অর্থাৎ ঢাকার এন্ট্রি পয়েন্ট গুলোতে কারা কারা থাকবেন, সেটি অর্থাৎ কোন এন্ট্রি পয়েন্টে কারা নিয়ন্ত্রণ করবেন, সেটির জন্য বলা হয় যে ঠিক আছে, নিজেদের ভিতর একটা সমন্বয় করার জন্য একটা ছোটখাটো মিটিং এর মতো। তো অ্যাকর্ডিংলি ওই রাতে ওখান থেকে ক্যান্টনমেন্টে যাওয়া হয়। ওই মিটিং ওখানে আমিও ছিলাম, সেনাবাহিনী 3 বাহিনী প্রধান, অর্থাৎ ওই মিটিং এ যারা ছিলেন তারা সহ। কিন্তু ওখানে যদিও সাবেক ইন্সপেক্টর জেনারেল তার যে কি রাজবন্দির জবানবন্দি দিয়েছেন, সেখানে এখানে কিছু মিথ্যা কথা আছে,
যে যেমন ওখানে বলেছেন রাজনৈতিক নেতাদের কথা, তারপর শ্রদ্ধেয় শেখ রেহানার কথা বলেছেন, তারা কেউ মিটিং এ ছিলেন না। ওই মিটিং এ ওখানে বাহিরে অর্থাৎ গণভবনেই লবিতে আমি ডিজিএফআই আমরা বসাচ্ছিলাম এবং ওখানে শ্রদ্ধেয় শেখ রেহানা বাইরে ছিলেন এবং ওখানে জেনারেল তারেক সিদ্দিকী সিকিউরিটি অ্যাডভাইজার ছাড়া ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী কেউ কিন্তু ওই মিটিং এ ছিলেন না। ফলে উনি এখানে এক ধরনের, আমি জানি না উনি চাপে পড়ে হয়তো লিখে দেওয়া বক্তব্য উনি বলেছেন। এটা তো মানে পরবর্তীতে বোঝাই যাচ্ছে যে পুরো এই প্রক্রিয়াটাই আসলে ভুল ছিল। আমরা সেটা নিয়ে কথা বলবো পরে, আমি আগে ঘটনাটা শুনি। জি, তখন আমরা ক্যান্টনমেন্টে গেলাম, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ব্যতীত অন্য যারা এই সরকারি কর্মচারী যারা আছে অর্থাৎ 3 বাহিনী প্রধান থেকে শুরু করে মিটিং এ যারা উপস্থিত ছিল, পাশাপাশি আমি এবং ডিজিএফআই এবং আমরা পরবর্তীতে ডিএমপি কমিশনারকেও কল করে নিলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর আরো একজন কর্মকর্তাকে কল করে নিলাম। ওইখানে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান উনি নিজের হাতে লিখলেন যে কোন পয়েন্টে কারা থাকবেন, পাহারা দেবেন, অর্থাৎ এই গার্ডিং করবেন বহিরাগত ঠেকানোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উত্তরার দায়িত্ব দেয়া হলো র্যাবকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে, যাত্রাবাড়ির দায়িত্ব দেয়া হলো সেনাবাহিনীকে, তারাই নিলেন এবং এইভাবে বিভিন্ন এলাকা ভাগ হলো। যে যেমন বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, তারপরে 32 নম্বর গণভবন, পার্লামেন্ট ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলোর দায়িত্ব সেনাবাহিনী নিলেন যে তারা এগুলো গার্ডিং করবেন এবং সকাল থেকেই, এবং শাহবাগেও সেনাবাহিনী মোতায়েন থাকবে, তারা নিয়ন্ত্রণ, বেশিরভাগ দায়িত্ব তারা নিলেন। এবং পরবর্তীতে ওখানে একটা ভিডিও কনফারেন্সে সকল জিওসি এরিয়া কমান্ডাররা যুক্ত ছিলেন, ওখানেও আমাদের উপস্থিতিতে সেনাপ্রধান নির্দেশনাগুলো দিলেন। এগুলো কিন্তু 4 তারিখ রাত, তখন 12টার বেশি বাজে, প্রায় 12:30 বাজে তখনকার ঘটনা। কিন্তু এই যে পরের দিন সকালে যে ওনারা ছেড়ে দিবেন এইভাবে, এইটা তো আসলে বোঝা যায়নি। কারণ এটা যদি বোঝা যেত তাহলে অন্তত ওই জায়গাগুলো পুলিশ থাকতো, পুলিশ থেকে এই চেকপোস্ট বসিয়ে। চেকপোস্টে আমি একটা ঘটনার কথা জানি, বনানীতে পুলিশ চেকপোস্ট থেকে যিনি দায়িত্বে ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেয় ডিজিএফআই নির্দেশনা দিয়ে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায়, এবং উত্তরাতে যেখানে র্যাব দায়িত্বে ছিল এবং ওখানে র্যাবের সাথে সেনাবাহিনীরও কিছু লোক উপস্থিত ছিল, একজন মেজর সহ। তো ওখানেও যখন ছেড়ে দিল, তখন আমরা যখন উত্তরার ডিসি এবং ওখানে আরেকজন অফিসারকে ওখানে মোতায়েন করা হয়েছিল ডিসি পদমর্যাদার, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওখানে কেন তোমরা ছেড়ে দিলে, তখন বলে যে এই মেজর সাহেব আমাদেরকে বলেছে। তো এটি তো তো যেহেতু 12:30 পর্যন্ত এইরকম কথা হলো, ফলে পুলিশ সেনাবাহিনীর উপরে আস্থা রেখেছে, একইভাবে আস্থা রেখেছিল সরকার। কিন্তু পরের দিন তো আমরা দেখলাম যে তারা ছেড়ে দিল, প্রথমে ওখানে, পরবর্তীতে শাহবাগে তারা ফ্রি করে দিল এবং যাত্রাবাড়ি তারা ফ্রি করে দিল। তো ফলে বাদ বাকি জায়গা তো পুলিশ অল্প কিছু জায়গার দায়িত্বে ছিল, তো সেগুলো তারা রক্ষা করতে সক্ষম হয় নাই। তো তারপরে 5 তারিখের বিষয়টা তো এরপর যা আছে সেটা তো প্রকাশ্যেই হয়েছে।